আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমাদের খামারে নতুন আ অতিথির আগমন ঘটেছে। তো আজ সকাল থেকে আমি লক্ষ্য করতেছিলাম যে গাভীটি প্রচুর পরিমাণে পা ঝাড়াঝাড়ি করতেছিল এবং ছটফট করতেছিল। তো এই দুটি লক্ষণ দেখে আমি বুঝতে পারতেছিলাম যে হয়তো আজকে দিনের মধ্যে অথবা রাতের মধ্যে গাভীটি বাচ্চা প্রসব করার সম্ভাবনা 99%। তো আমি গাভীটিকে পর্যবেক্ষণে রাখতেছিলাম। তার অবস্থা বারবার দেখতেছিলাম যে তার অবস্থা কোন পর্যায়ে চলে যাচ্ছে। তো একটা পর্যায়ে দেখলাম যে গাভীর মধ্যে প্রচণ্ড পরিমাণে প্রসব বেদনা চলতেছে আরকি। মানে বাচ্চা প্রসব হওয়ার সম্ভাবনা বেশি। তো এই লক্ষণগুলো আমি দেখতেছিলাম। তো আমি বাচ্চা প্রসবের জন্য যা প্রস্তুতি নেওয়া দরকার আমি তা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। তো আমি গাভীকে পর্যবেক্ষণ করতে কিছু বিষয় লক্ষ্য করতেছিলাম যে গাভীটি ফ্লোরের মধ্যে মানে স্বাভাবিক ওয়েতে বেশি সময় ধরে বসে থাকতে পারতেছে না। তার একটাই সমস্যা সেটি হচ্ছে যে গাভীর যে সামারটি দেখতে পাচ্ছেন, তো এটি অনেক মানে পরিমাণ অনেক বড় হয়ে গিয়েছিল। মানে দুধের প্রকোষ্ঠ একটু বেশি ছিল যার ফলে গাভীটি স্বাভাবিকভাবে বসে থাকতে পারতেছিল না। কেননা দুধের প্রকোষ্ঠ বেশি থাকার ফলে ওলানের মধ্যে একটু ব্যথা অনুভূত হয় যার ফলে গাভীটি স্বাভাবিক ওয়েতে বসে থাকতে পারে না। আ তো একটা পর্যায়ে দেখলাম যে গাভীটি বসতেছে আর উঠতেছে। এভাবে ২-১ বার করার পর যখন পরবর্তীতে আবার গাভীটি ফ্লোরের মধ্যে এভাবে বসে যায় তখন যে পানির যে থলিটি পিছনে বের হয়ে আসে যার মধ্যে মাথা এবং ২ টা পা চলে আসে, এই পানির থলিটি ফেটে যায়। ফেটে যাওয়ার পর গাভীটি আবার পুনরায় উঠে দাঁড়ায়। উঠে দাঁড়ানোর পর আর গাভীটি বসে না। তো এই অবস্থাতে আমি যেটি মানে বুঝলাম যে গাভীটি আর স্বাভাবিক ওয়েতে বাচ্চা প্রসব করবে না। তো এখন আমাদের যে কাজটি করতে হবে যে আমাদের নিজেদেরই বাচ্চা বের করা লাগবে। তো আমার এক মামা ছিল, সেই মামার সঙ্গে আমি যোগাযোগ করলাম। সে একজন ভেটেরিনারি চিকিৎসক। তো তাকে বললাম যে, "এই সমস্যা হয়েছে, আপনি চলে আসেন।" তিনি আসলো এবং আমরা দুজন মিলে পরামর্শ করলাম যে আমাদের আর হাতে সময় নেই। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাছুরটিকে বের করা লাগবে আরকি। তো যেই কথা সেই কাজ। আমি মামারে বললাম যে, "আপনি জরায়ুর ভিতরে হাত ঢুকাই দিয়ে আপনি মাথা এবং পাটা নিয়ে আসেন। পা ২ টা নিয়ে আসেন। আমি সেখানে রশি পরাই দেই। পরাই দিয়ে মাথাটা হালকা বের করে নিয়ে আমরা ধীরে মানে পা দুটো একটু করে ধরে সামনের দিকে টানবো, মানে হালকা ওয়েতে। আ তো যখন দেখব যে গাভীটি নিজে থেকে চাপ প্রয়োগ করতেছে, তো তখন দেখব যে বাচ্চাটা চলে আসবে। তো এই পরামর্শ করে আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা সফলভাবে ডেলিভারি করলাম। বাছুর এবং তার মা, গাভী দুটোই সুস্থ ইনশাআল্লাহ। তো বাচ্চা প্রসবের পর আপনারা যে কাজটি করবেন যে বাছুরকে আপনারা মানে পন্ডিতি কইরা সমস্ত শরীর মোছাই দেওয়ার চেষ্টা করবেন না। বাচ্চা আ আ ভূমিষ্ঠ হওয়ার পর তাকে তার মায়ের সামনে দিয়ে দিবেন। তার মা মানে চেটে গায়ের যে সমস্ত লালাগুলো আছে সেই সমস্ত লালাগুলো পরিষ্কার করে দেবে। তো এরপর আপনি যে কাজটি করবেন যে বাচ্চা প্রসবের পর যত দ্রুত সম্ভব গাভীকে আপনারা পানির মধ্যে হলুদ, চিনি এবং ভুসি মিক্স করে তাকে খাওয়াবেন। কেননা বাচ্চা প্রসব করার আ আ জন্য তার যথেষ্ট পরিমাণে শক্তি ব্যয় করা লাগে এবং তার প্রচণ্ড পরিমাণে পানির তৃষ্ণা পায়। তো এই সময় তাকে এই সমস্ত উপকরণগুলো দিয়ে দিবেন এবং পানির মধ্যে হলুদ, লবণ এবং ভুসি এগুলো মিক্স করে খাওয়াইলে একটা উপকার হয়, সেটি হচ্ছে যে গাভীর যে গর্ভফুল আছে সে গর্ভফুলগুলো দ্রুত পড়ে আরকি। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে গাভীর গর্ভফুল যদি আপনার ১২ ঘন্টার মধ্যে বা ৮ থেকে ১০ ঘন্টা বা ১২ ঘন্টার মধ্যে না পড়ে তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন শরণাপন্ন হবেন। তো বাচ্চা প্রসবের পর অবশ্যই গা আ বাচ্চাকে ০.৫ ঘন্টার মধ্যে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াতে হবে। হ্যাঁ? তো আমি সিরিঞ্জে করে খাওয়াচ্ছিলাম, এর কারণ হচ্ছে যেহেতু আমরা একটু টেনে বাছুরটাকে বের করেছি সেহেতু বাছুরটা ১ম অবস্থায় একটু দুর্বল ছিল। তো আমি সিরিঞ্জে করে খাওয়াই দেওয়ার পর পরবর্তীতে সে দেখে উঠে দাঁড়ায় এবং সে নিজে থেকেই মানে মানে দুধ খাওয়া শুরু করে দেয়। তাই বাছুরকে শাল দুধ পর্যাপ্ত পরিমাণে খাওয়ার উদ্দেশ্য হচ্ছে এতে করে তার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা জন্মায়। হ্যাঁ? বাছুর পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাইলে সে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মানোর ফলে বিভিন্ন ধরনের রোগ তার মধ্যে মানে আক্রমণ করতে পারে না। তো যার ফলে আমাদের অবশ্যই বাছুর জন্মানোর পরে আমাদের শাল দুধ অবশ্যই খাওয়াই দিতে হবে। তো বাছুরকে শাল দুধ খাওয়ানোর পর ওলানের মধ্যে যে অতিরিক্ত যে শাল দুধগুলো ছিল সেগুলো অবশ্যই এগুলো আমি টেনে বের করে নিচ্ছিলাম। কেননা সামারটা অনেক বড় হয়ে গেছিল। তো এই শাল দুধগুলো যদি আমি আম এ বের না করি তাহলে ওলানটা স্বাভাবিক হবে না এবং ওলান যদি স্বাভাবিক না হয় তো মানে গাভীর মানে স্বাভাবিক ওয়েতে বসতে পারবে না এবং একটা পর্যায়ে দেখা যাবে যে গাভীটির ওলান প্রদাহ রোগ হয়ে যাচ্ছে বা এর থেকে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি যতটুকু পারি যে শাল দুধ মানে যতক্ষণ পর্যন্ত বের করা যাচ্ছে আমি সেগুলোকে বের করে নিচ্ছিলাম আরকি। আ তো তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে বাছুর নিজে উঠে দাঁড়ায় থেকে তার গাভীর তার মায়ের যে দুধগুলো দুধ সে নিজেই মানে খেয়ে নিচ্ছে।
তো মাশাআল্লাহ গাভী এবং বাছুর দুটি আল্লাহর রহমতে সুস্থ আছে। আ সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার ব্যবসায় বারাকা দান করে এবং আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সমস্ত ব্যবসায় বারাকা দান করে ইনশাআল্লাহ।